হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কারা আছো একটু, কে কে আসছো? মুস্তাকিম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? স্যার আসসালামু আলাইকুম। স্যার, জি, আচ্ছা ঠিক আছে স্যার, আমি ক্লাসটা নিয়ে আমি দেখছি স্যার। হ্যাঁ, ওকে স্যার, ওকে ওকে ওকে। কে কে আছে দেখি। আহ, তোমরা সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমার বললে ভালো হয়। ফারহান ইশরাক আছো? ফারহান ইশরাক কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো আছো? চারিদিকে যেভাবে করোনা মানে অবস্থা যাওয়া, আমরা সুস্থ থাকাই খুব মুশকিল। তারপরেও আমরা বাসার অভ্যন্তরেই থাকবো, যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে সাবধানে রাখবো। আর তোমাদের অনেক দিন দেখি নাই, তোমরা আশা করি ভালো আছো। এবং নাফিজ আসছো, ভেরি গুড। নাফিস, হ্যাঁ ভালো আছি, ভেরি গুড। তো তোমরা আসলে আমাদের পুরাতন স্টুডেন্ট, আমাদের গর্বের স্টুডেন্ট। তোমরা ভালো রেজাল্ট করেছো, এর জন্য আমরা অবশ্যই খুবই গর্বিত। এবং এবার বাংলা রেজাল্ট কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবার যে রেজাল্ট দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এ প্লাসের সংখ্যা বাড়ছে, কিন্তু একটু হয়ে গেছে এর সংখ্যাও কম নাই। তো এর সংখ্যাগুলো যদি আমরা একটু বাড়াতে পারতাম তাহলে কিন্তু আমাদের খুব ভালো হতো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা শুরুই করে দিই। তোমাদের সাথে অনেক আলাপ আছে, আজ প্রথম ক্লাস, আমরা এত দীর্ঘায়িত করব না, কিছু ইনস্ট্রাকশন আছে। প্রথমেই আমি তোমাদের যে অংশটা বলবো সেটা একটু খেয়াল করবে যে আমাদের কি কি করণীয়, আমরা সামনে কি কি করতে যাচ্ছি, তাই তো? সামনে আমাদের কি কি করতে হবে, কি কি করণীয়, এই অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত দেখো যে আমি একটু মোবাইলটা সাইলেন্ট করে রাখি। আমাদের ক্লাস 10 এবং এইচএসসি যেটা তোমরা বলছো যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে, প্রথম আমরা একটু সিলেবাসটা দেখি। সিলেবাস, হ্যাঁ, সিলেবাসটা দেখো। বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র অ্যাজ লাইক অ্যাজ ক্লাস 10, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে, এখানে মার্কস হচ্ছে 100। এর মধ্যে 100 মার্কস এখানে হচ্ছে সৃজনশীলে অ্যাজ লাইক অ্যাজ ক্লাস 10, সৃজনশীল ওই 10 এর মতো, এখানে 70 মার্কস। আর এমসিকিউ যেটা আছে, বহু নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30টা, তাহলে টোটালটা 100টা। এখন বইটা তোমার কিভাবে হবে? গদ্য, দেখো একটু গদ্য আছে, গদ্য আছে 12টা। ঠিক আছে, গদ্য, পদ্য বা কবিতা, কবিতা আছে 12টা, তাহলে গেল 24টা। এর সাথে আর কি আছে? এর সাথে সহপাঠ, সহপাঠ আছে 2টা। সহপাঠের মধ্যে কি? 1 নাম্বার নাটক, নাটক। আর 2 নাম্বারে আছে উপন্যাস বা উপন্যাস নাটক, যাই হোক না কেন, এগুলো সব তোমার বই থেকে দিবে। উপন্যাসের নাম হচ্ছে লাল সালু, লাল সালু। আর নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সিরাজউদ্দৌলা। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই নাটক বা উপন্যাস থেকে আরেকটা দেওয়া হবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন থেকে 4টি, এখান থেকে প্রশ্ন থেকে 3টি, আর নাটক উপন্যাস
মিলে প্রশ্ন থাকে 4টি, মোট 4 আর 4 8 আর 3 11টি। এই 11টি প্রশ্ন থাকে। 11টির মধ্যে তোমাদের লিখতে হবে একদম ক্লাস 10 এর মতো, হ্যাঁ 7টি। তাহলে অ্যাজ লাইক অ্যাজ ক্লাস 10, কোনো পার্থক্য নেই, শুধু বরং তোমরা 15টা গদ্য এবং 15টা কবিতা পড়েছো, সেই জায়গায় 15টা এবং গদ্য এবং 15টা কবিতা নাই, তোমার 12টা গদ্য এবং 12টা কবিতা পড়তে হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কম। তা আমরা যদি প্রথম থেকে শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারবো। কারণ তোমরা জানো যে এই পরিবেশে কিন্তু লেখাপড়াটা তোমাদের জন্য চালিয়ে নিয়ে যাওয়া খুবই টাফ। কারণ আমরা সবাই বাসার অভ্যন্তরে যেভাবেই হোক সময় কাটাচ্ছি, অলস সময়টা যাতে আমরা না কাটাই, এর জন্য আর কি তোমাদের এই অ্যারেঞ্জমেন্টটা। তো এটা যদি তোমরা সম্পৃক্ত হও, এটাই ক্লাসগুলো করো, এবং আশা করি তোমাদের, যেহেতু আমরা পরিচিত শিক্ষক, আমাদের এখানে ভর্তি হওয়া তোমাদের আমার মনে হয় উচিত। কারণ আর 2 বছর এখানে কষ্ট করে থেকে যাও, থেকে একটা ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করে এরপর ইউনিভার্সিটি চলে যাবে। হ্যাঁ, আমাদের অনেক অনেক দোয়া থাকবে। তোমাদের সব শিক্ষকগুলোই অত্যন্ত কাছের মানুষ, সবাই তোমাদের আদর করেন। সুতরাং আমরা অন্য জায়গায় না যাই, এবছরটা আমাদের সাথেই থেকে যাও সবাই বন্ধুদেরকে বলো, হ্যাঁ, যে আর 2 বছর তো দেখতে দেখতে চলে যাবে। আর অন্যান্য কলেজগুলো আমরা যদি দেখো যে সেপ্টেম্বর অক্টোবর যদি খুলি, তাহলে কিন্তু অন্যান্য কলেজগুলো ক্লাস এইভাবে হবে না, আমরা যেভাবে নিব। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং কলেজটাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমরা এটা গেল ফার্স্ট পেপার বই, এটা বোর্ড থেকে দেয়, ঠিক আছে, এটা সরকারি বই, এটা বোর্ড থেকে দেয়। তোমরা নীলক্ষেতে গেলে যে বইটা কিনবে, যদি কিনতে চাও তাহলে বইটা কিনবে। এই বইয়ের নাম হচ্ছে, বইটা আমি লিখে দিচ্ছি, বইয়ের নাম আর দ্বিতীয় পত্র দেখো। আচ্ছা, এটা ফার্স্ট পেপার গেল। ফার্স্ট পেপারে লাল সিরাজউদ্দৌলা বললে ওরা দিয়ে দিবে, হ্যাঁ, সিরাজউদ্দৌলা বললে দিয়ে দেবে, আর লাল শালু, তাহলে গেল। আর সেকেন্ড পেপারের যে বইটা, আমরা একটা বই পড়াই, হ্যাঁ, তোমাদের সবার একটু ছবি থেকে যাকে, যে এই বইটা আমরা পড়াই সেকেন্ড পেপারে, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ঠিক আছে, সেকেন্ড পেপার। এটা অনেক মোটা বই, এইটা আমরা পড়ি। হ্যাঁ, এই বইটা সবাই পড়বে, এবং এই বইটা আমি লিখে দিচ্ছি বাংলা 2। কি হলো? বাংলা দ্বিতীয় পত্র একটা বই কিনবে, ওই বইটা বাংলা ব্যাকরণ ও নির্মিতি। আমি লিখে দিচ্ছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি। লেখক হচ্ছে নিরঞ্জন অধিকারী, অর্থাৎ একটু লিখে নাও যদি আগে থেকে কিনতে চাও, নিরঞ্জন অধিকারী। আর হচ্ছে আরেকজন হচ্ছে শফিউদ্দিন আহমেদ, ঠিক আছে। এই বইটা তোমরা কিনে নিতে পারো, কারণ আমরা কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথেই শুরু করব। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা প্যারালালি শুরু করব। আমরা একজন গদ্য পড়াবে, একজন কবিতা পড়াবে, আর একজন সেকেন্ড পেপার পড়াবে। সেকেন্ড পেপার কিন্তু মাথায় রাখবে যে সেকেন্ড পেপারের যে সিলেবাসটা আছে, এটা কিন্তু তোমাদের ক্লাস 10-এ যেটা পড়েছো এটা নাই, এটা একেবারে সলভ করতে হয়। পুরোপুরি সমাস, প্রত্যয় সবই আছে, শুধু কারকটা নাই, এবং মজার জিনিস আছে, এবং এগুলো কিন্তু টিক চিহ্ন নাই সেকেন্ড পেপারে। অর্থাৎ বাংলা 2-এ কিন্তু কোনো এমসিকিউ নাই, সবগুলোই 30 মার্কসের গ্রামার আছে, 30-30ই পাওয়া যায়। আর একটা নতুন টপিক আছে যেটাকে পারিভাষিক শব্দ বলে, সেটা 10 পাওয়া যায়। আর নতুন টপিকের মধ্যে ধরো এখানে আছে যে তোমার অনুচ্ছেদ লিখতে হয়, তারপরে তোমার প্রতিবেদন লিখতে হয়, ভাষণ লিখতে হয়, অনেকগুলো জিনিস আছে। আমরা এক এক করে যাব। তো আজকে আমরা একটু স্টার্ট করব, হ্যাঁ, একটু শুরু করব। তো শুরুটা করব আমরা একটা কবিতা দিয়ে শুরু করি, একেবারেই আমরা সময়টা নষ্ট করব না, ঠিক আছে। কবিতা দিয়ে শুরু করব। দেখো কবিতাটা, আমরা প্রথম কবিতা, তোমরা এই বইটা কিনে নেবে, আর এটা নীলক্ষেতে বললেই হবে যে বোর্ডের বই, তাহলে তোমরা পাবে, ঠিক আছে। আমি মুছে দিলাম।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট পেপারে। তারপরে সেকেন্ড পেপারটা আমি বলে দিই, ফার্স্ট পেপারটা বুঝে দিই। সেকেন্ড পেপারে 100 মার্কস কিসে কিসে হবে দেখো। 100 মার্কস হচ্ছে বাংলা 2, তাহলে এখানে আবার দেখো বাংলা দ্বিতীয়, এতে হচ্ছে 100 মার্কস। 100 মার্কস কি? এটা ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশ এখানে থাকবে 30, ঠিক আছে। আর নির্মিতি অংশ থাকবে, নির্মিতি অংশ থাকবে 70। এটা হচ্ছে টোটাল 100, কিন্তু সবগুলোই রিটেন, ঠিক আছে, সবগুলোই রিটেন। এখানে কোনো রকম তোমার ইয়ের অপশন নেই, অথবা কোনো রকম তোমার এমসিকিউ নাই, এই জন্য এটা বেশ টাফ, ঠিক আছে। তোমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে আমাকে একটু জানাও তো, কেউ কি ফোন দিচ্ছে? আচ্ছা রনি, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মধ্যে কে কে আসছো? অনেকেই আসছো। তৌফিক রাইসুল, আচ্ছা ভালো আছো তুমি? হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছি। লাবিব আবরার, আবরার কেমন আছো? লেখাপড়া কি শুরু করছো না শুরু করো নাই? শুরু তো করতে হবে, আমরা ওইভাবে শুরু করে দিয়েছি, তোমরা এইভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাও। দেখবে তোমাদের জন্য আমরা যেভাবে ক্লাস 10-এ কষ্ট করেছি এরকম এই ক্লাসেও কষ্ট করব। হ্যাঁ, তো আজকে একটা মজার জিনিস আমরা স্টার্ট করি। দেখো এটা একটু অন্যরকম লাগবে, সেটা হচ্ছে আমরা মোটামুটি এটা আমি লিখিত আকারে তোমাদের আজকেই এই যে লিঙ্ক আছে লিঙ্কে পাঠিয়ে দিব, তোমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে। সিলেবাসটা দিয়ে দেবো, বইয়ের নাম দিয়ে দিব, সব কিছু আজ লিঙ্কে পাবে। লিঙ্কে রাত্রে একটু খোঁজ করবে। ওকে, আমরা মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে দেখো আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো সেটা একটা কবিতা। এই কবিতাটা আমরা আজকে দেখি পড়তে পারি কিনা। তোমাদের যেহেতু বই নেই তাতে কোনো সমস্যা নেই, তারপরে কবিতাটার নাম লিখি। কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। সবাই লিখে নাও, ভালো করে দেখো। এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। মেঘনাদ, দেখো এরকম সুন্দর একটা কবিতা তোমরা মাইকেল মধুসূদন দত্তের কি হলো বিভীষণের প্রতি, এটা কবিতার নাম, বিভীষণের প্রতি কবিতা, মেঘনাদ, সুন্দর একটা কবিতা। তো এটা এই কবিতাটা একটা মহাকাব্য থেকে নেয়া, কি দেখা যাচ্ছে আর হচ্ছে কিনা দেখো। হ্যাঁ, এখন দেখো এই কবিতাটা, তাহলে দেখো আলটিমেটলি আমরা মাইকেল মধুসূদন দত্ত দেখি, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, ক্লিয়ার। জন্ম দেখো 1824 আর মৃত্যু 1873, ঠিক আছে। জন্ম এবং মৃত্যুটা পেয়ে গেলাম। তার সম্পর্কে আমরা কিছু জানি, মাইকেল সম্পর্কে অনেক কিছু তথ্য আমাদের কাছে আছে, কিন্তু আজকে আমরা সবই মোটামুটি বলবো, আজকে ডিটেলে যাব না। আমরা ডিটেলে অন্য কোনো দিন যাবো। এটা একটা বড় কবিতা, এই বড় কবিতা সম্পর্কে আমাদের অনেক কিছু জানার থাকবে, আমরা আস্তে আস্তে করে শিখবো। তার আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলি। মাইকেল মধুসূদন দত্তের পিতাকে মাতাকে আমরা একটু দেখে নিই। রাজনারায়ণ দত্ত হচ্ছে পিতা, আর জাহ্নবী দেবী হচ্ছে তার মা, তাই তো। তারপরে তিনি কি করেছিলেন, তিনি জীবনের বেশিরভাগ সময়ই ফ্রান্সে ছিলেন, এবং ফ্রান্সে থাকা অবস্থায় অনেকগুলো বাংলা কবিতা লিখেছিলেন। তার প্রথম বাংলা কবিতার নাম হচ্ছে বঙ্গভাষা, এটাকে সনেট কবিতা আমরা বলছি। তো এই সনেট যাওয়ার আগে আমরা সনেটটা কোথায় পেলাম, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যদি জানি, তাহলে প্রথমেই যে অংশটা দেখব সেটা হচ্ছে সনেটটা কি। তো দেখো যে সনেটটা হচ্ছে, প্রথমে আমরা এখানে বলি ইতালীয় শব্দ সনেত্তো। সনেত্তো ইতালীয় শব্দ, সনেট্টো থেকে বাংলা ইংরেজি আসছে সনেট, ঠিক আছে, ইংরেজি সনেট, আর বাংলা আসলো চতুর্দশ পদী কবিতা বলি, চতুর্দশ পদী কবিতা, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে যে কবিতাটা পড়বো এটা যেহেতু সনেট নাই, এই জন্য সনেট নিয়ে আমরা তত বেশি আলোচনা করব না। আমরা অন্য কোনো দিন
সনেট নিয়ে আলোচনা করতে পারি। আজকে আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ এটা সম্পর্কে দেখি কিছু পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো এটা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই শিখতে হবে বিভীষণের প্রতি মেঘনাদটা কোথা থেকে নেয়া। তো আমরা একটু দেখি বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আসলে মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে মেঘনাদ বধ। আমি বড় করে লিখলাম, দেখো মেঘনাদ বধ। এটা একটা মহাকাব্য। হ্যাঁ, প্রথমেই তোমরা এটা মনে রাখবা, মেঘনাদ বধ একটা মহাকাব্য, ঠিক আছে? এই মহাকাব্যের 9টি সর্গ আছে। কয়টা সর্গ বললাম? 9টি সর্গ। এর সর্গ আছে 9টা, ঠিক আছে? অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 9টা, এগুলোকে সর্গ বলা হয়। হ্যাঁ, 1 নম্বর সর্গ, 2 নম্বর 1 সর্গ, 2 সর্গ, 3 সর্গ, হ্যাঁ, এগুলো সব সর্গ। তো আমাদের যে মহাকাব্য আছে, এই মহাকাব্যের মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের পাঠ্য হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে? আমরা কি বললাম? আমরা আলোচনা করব 6 নাম্বার। এই 6 নাম্বারেরটার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাদ। 6 নাম্বার যে সর্গটা আছে, এই সর্গটার নাম হচ্ছে বিভীষণের, দেখো আছে বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এরপর চলে আসো যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে মূল এই যে মহাকাব্যটা, প্রথম মেঘনাদ বধ কাব্যটা আমাদের আসলে যে মহাকাব্য কি নিয়ে লেখা, তোমরা জানো যে মেঘনাদ বধ কাব্যটা দুটো, অর্থাৎ দুটো পর্যায় আছে। একটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, সেটা এক ধরনের থিম বহন করে। আর বাল্মীকি যেটা লিখেছেন রামায়ণ, সেটা এক ধরনের থিম বহন করে। অর্থাৎ ওই জায়গায় যে থিমটা বহন করে, ওই থিমটা কিন্তু আমরা মেঘনাদ বধ কাব্যে সেটা নাই। অর্থাৎ সম্পূর্ণ চরিত্রগুলোকে, পৌরাণিক কাহিনী চরিত্রগুলোকে, পজিটিভ ক্যারেক্টারগুলোকে নেগেটিভ করা হয়েছে, আর নেগেটিভ চরিত্রগুলোকে পজিটিভ করা হয়েছে, ঠিক আছে? ও হিন্দু ধর্মের মতে আমরা দেখেছি ওখানে রাম সর্বসর্বা, রামই শ্রেষ্ঠ, আর হচ্ছে রাবণ তোমার রাক্ষস, এবং রাবণ হচ্ছে মানুষের বা এই যে মর্তলোকে যারা থাকে এদের জন্য শত্রু, তাই রাবণকে বধ করতেই হবে। কিন্তু মেঘনাদ বধ যে মহাকাব্য আছে, এই মহাকাব্যের সেটা বিষয়বস্তু নাই। সেই বিষয়বস্তুটা হচ্ছে একটা প্লেন, একটা সাধারণ রাজা হিসেবে দেখা হয়েছে। একজন রাজার রাজ্য একজন তক্ষক বা চোররা দখল করতে এসছে, বা সেই দেশের সমস্ত বিষয়গুলোকে তছনছ করতে আসছে, সেই বিষয়গুলো এখানে দেখা হচ্ছে। তার মানে তোমরা যে অংশটা পড়বে, এই অংশটা কিন্তু একটু রিভার্স টাইপের, এই জন্য একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু মজা। তো ঠিক আছে, আমরা এখন চলে যাই। আমরা এখন মূল পর্বে চলে যাব। মূল পর্বে যাওয়ার আগে, হ্যাঁ, স্বর্গ অর্থাৎ হ্যাঁ খণ্ড, ভেরি গুড। আমাদের যে এখন বলি যে আমি স্বর্গ দিয়েছি, 9টা স্বর্গ কি? একটা তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্য লিখেছেন, এটা বলা হচ্ছে সার্থক মহাকাব্য। আর একটা সার্থক মহাকাব্যের জন্য যে বিষয়গুলো দরকার, বিশেষ করে বলা হচ্ছে রস দরকার। আর রস হচ্ছে একটা মহাকাব্য পূর্ণাঙ্গ করতে হলে 9টা রসের দরকার। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। তো কেউ কেউ বলেছে যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে আসলে বীর রসটা নাকি নাই, কিন্তু আমরা এখানে বীর রসের লক্ষণও পাই, এই জন্য এটা মহাকাব্য। ওকে, তো ওই 6ষ্ঠ স্বর্গ অর্থাৎ এই 6 নম্বর স্বর্গে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, তোমরা জানো যে 9 নম্বর পর্যন্ত স্বর্গ মানে ব্যাপক একটা পুরো ভলিউম বই, এত বড় একটা বই, এবং একটা স্বর্গে প্রায় ধরো 250 থেকে 1000-1500 লাইন আছে। অর্থাৎ এইভাবে বর্ণনা করা হচ্ছে মোটা একটা বই। আর সেই বইয়ের একটা অংশ তোমাদের নেওয়া হয়েছে, সেই অংশের নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখন আমরা শিখবো আস্তে আস্তে বিভীষণ কি, মেঘনাদ কি। তার আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে ছোট্ট একটু টপিকস আমি লিখে দিই, যেটা তোমাদের জন্য খুবই উপকারে লাগবে। ওকে, তোমরা সবাই এর আগে যে তার কাব্যগ্রন্থগুলো মনে রেখেছো, এত কঠিনভাবে মনে না রেখে একটু সহজ করে মনে রাখো। আমরা সেই জিনিসটা যাচ্ছি, একটু খেয়াল করে দেখো।
আমরা যে বিষয়টা আমি এখন আলোচনা করব সেটা তোমাদের যদি খাতা কলম থাকে খুবই ভালো হয়, যদি না থাকে তাহলে তোমরা এটা এমনি স্ন্যাপ নিয়ে নিবে, তাহলে খুব ভালো হবে। ওকে, কিছু কাব্যগ্রন্থ দেখো। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ আমরা একটু সন্দেহ সন্দেহ লিখি। কাব্যগ্রন্থ কয়েকটা আছে, সেটা একটু লিখে নাও, খুব ভালো হয়। একটা হচ্ছে মাইকেল, এখানে দেখো মাইকেল ব্রজঙ্গনা, ঠিক আছে, ব্রজঙ্গনা ও বীরাঙ্গনা নারী তিলোত্তমাকে চতুর্দশ পদী কবিতাবলী উপহার হিসেবে পাঠালেন। হ্যাঁ, এই ছন্দটা মনে রাখলে আমরা কাব্যগ্রন্থ সম্পর্কে জানবো। ওকে, তাহলে এখানে কি কি পেলাম? এক নম্বর দেখো, এখানে দেখো ব্রজঙ্গনা একটা কাব্য, বীরাঙ্গনা একটা কাব্য, তিলোত্তমা একটা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলীর কাব্য। ঠিক আছে, এই অংশগুলো চারটে কাব্যগ্রন্থ বিশেষভাবে মনে রাখবেন। এই চারটে কাব্যগ্রন্থ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আরেকটু জিনিস একটু মনে রাখবে, আমরা একটা শব্দ মনে রাখি। হ্যাঁ, শব্দটা হচ্ছে দেখো কিশোরী, বানানটা এইটা এবার। তারপরে দেখো সুপমা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক হবে, দেখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখো কিশোরী সুপমা একটা নাম, এই নামটা কে কে মনে রাখতে পারবা? আমি বললাম কিশোরী, আর এখানে বললাম সুপমা। নামটা কার কার মনে থাকবে? এখানে যেমন কাব্যগ্রন্থ বললাম, আর এই জায়গায় কাব্যগ্রন্থ নাই, এই জায়গায় আমরা যেটা দিব সেটা কিছু নাটকের নাম দিব। ঠিক আছে, কিশোরী সুপমা দিয়ে আমরা নাটকগুলো মনে রাখবো। হ্যাঁ, এখানে দেখো নাটকগুলো মনে রাখবো। আমরা এখন বড় হচ্ছি, অনেক নতুন নতুন জিনিস শিখবো। ঠিক আছে, তাহলে উপরে যেমন বললাম বীরাঙ্গনা একটা কাব্যগ্রন্থ, ব্রজঙ্গনা কাব্যগ্রন্থ, তিলোত্তমা একটা কাব্যগ্রন্থ, চতুর্দশপদী কবিতা একটা কাব্যগ্রন্থ আমি বললাম। মাইকেল মাইকেল মধুসূদন দত্ত ব্রজঙ্গনা বীরাঙ্গনা নারী তিলোত্তমাকে চতুর্দশপদী কবিতা বলে উপহার দিলেন। একটা জাস্ট একটা ছন্দ মনে রাখলে আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত দেখো কিশোরী, এখন দেখো আমরা এখানে শুরু করবো কি দিয়ে? কিশোরী সুপমা। আমরা এখানে প্রথম দিলাম কি দিয়ে একটা হতে পারে, কি দিয়ে কি হতে পারে? দেখো তো, কি দিয়ে হতে পারে? কৃষ্ণ কুমারী, মনে আছে? কৃষ্ণ কুমারী। ওকে, এক নাম্বার। তাহলে কি দিয়ে? কৃষ্ণ কুমারী। সবাই ভালো করে দেখো। দুই নাম্বার দেখো শো, এখানে আমরা বললাম শো দিয়ে কি করে? দেখো শো দিয়ে হচ্ছে শর্মিষ্ঠা।
বিখ্যাত নাটক, হ্যাঁ, শর্মিষ্ঠা। এখানে দেখো এটা বিখ্যাত নাটক, এখানে কিন্তু রস্যকার উপরে আর এটা রে, এখানে শর্মিষ্ঠা গেল। 3 নম্বর দেখো আমি বললাম রি, তাহলে এখানে কয় রশ্মি গেল, স গেল, আর রয় রশ্মি কি হলো, এখানে রয় রশ্মি দিলাম। রয় রশ্মিতে কি হতে পারে, রয় রশ্মিতে আমি দিই রিজিয়া, ঠিক আছে। এটার নাম তোমরা জানো কিনা আমি জানি না, এটার নাম রিজিয়া। একটা নাটক, এটা একটা অসমাপ্ত, অসমাপ্ত, ঠিক আছে, অসমাপ্ত নাটক। তাহলে কিশোরী, শর্মিষ্ঠা, রিজিয়া নাটক গেল 3টা। এর পরের অংশ কি বললাম, সুপমা। তাহলে সুপমা দিয়ে করো, সুপমা দিয়ে আমরা উল্টো করে দিই। সুপমা দিয়ে কি আছে, সু, তাই না? সু দিয়ে কি হবে দেখো, সুভদ্রা, সুভদ্রা, এটা একটা নাটক। এরপরে দেখো সুয়ের পরে দেখো প, প, প দিয়ে কি হবে, এটা তো তোমরা সবাই চিনো, পদ্মাবতী, ঠিক আছে, খুব বিখ্যাত পদ্মা, পদ্মাবতী খুবই বিখ্যাত, ওকে। এরপরে মা, সুপমা, এখানে সুপমা দিয়ে কি করতে পারি, মায়া কানন। দেখো যে আমরা বললাম সুপমা হচ্ছে মায়া কানন, ওকে। দেখো তাহলে আমরা কিভাবে শিখছি, কিশোরী, সুপমা। আমাদের তো এইভাবে ক্লাস 10-এ পড়ানো হয়নি, বা আমরা এত মজা করে পড়ি নাই। এর অন্যতম কারণ হচ্ছে দেখো তোমরা বড় হচ্ছে, এখন মজাও লাগতে হবে, আবার অনেক কিছু শিখতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে, যে নতুন জিনিসগুলো আমাদেরকে কি করবে, অত্যন্ত আকৃষ্ট করবে এবং আমাদেরকে অনেক নতুন নতুন আইটেম শিখতে হবে। আরেকটু বলে রাখি, দেখো এরপরেই কিন্তু তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা বলতে তোমাদের যখন ইউনিভার্সিটি পরীক্ষা দিবে তখন কিন্তু এই জিনিসগুলো প্রচুর পরিমাণে কাজে লাগবে। কেন কাজে লাগবে জানো? কারণ 25 মার্কস হচ্ছে, বিশেষ করে আমি পাবলিক ইউনিভার্সিটিগুলো বাংলায় 25 মার্কস। এই 25-এ তুমি যদি ভালো নাম্বার পাও তাহলে তোমার ইজিলি হয়ে যায়। অন্যান্য সাবজেক্টে কম পেলেও এই নাম্বারগুলো পেলে বাংলা এবং ইংরেজি 25-50 থাকে। তোমরা জানো বাংলা ইংলিশে অনেকেই ফেল করে, পাস করতে পারে না। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু থাকে। ইন্টারমিডিয়েটে যেটা পড়ছো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমার ওই পরীক্ষাগুলোই থাকে। সুতরাং এখন থেকে যদি তুমি অ্যালার্ট হও, এখন থেকে যদি তুমি পূর্ণাঙ্গভাবে শেখো, তোমার জন্য দেখবে একটা বল হবে, একটা মানে শক্তি বাড়বে, এবং দেখবা যে তুমি নিজে নিজেই মনে করছো যে আমি কলেজ উঠেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস শিখছি, ঠিক আছে। এখন বিভিন্ন জিনিস শিখবা। এখনকার তোমার এডুকেশন লেভেলটা কিন্তু ক্লাস 10-এর মতো নয়, অনেক হাই স্ট্যান্ডার্ড। সুতরাং তোমার মস্তিষ্ক এরকম হাই করতে হবে, তোমাকে ভাবনাটাও এরকম হাই করতে হবে, তোমার ভিতরে, তোমার ব্রেনে এবং হৃদয়ে এক করতে হবে, ব্রেন এবং হৃদয় এক করতে হবে, শরীরকে একই পথে নিয়ে আসতে হবে। কারণ তুমি এখন কিন্তু তুমি ইউ হ্যাভ অলরেডি ক্রস দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্স। এখন তুমি কিন্তু যে এখানে যৌবনে আস্তে আস্তে পদার্পণ করছো, সুতরাং তোমার অনেক কিছু এখন বলা যাচ্ছে যে তুমি অল্পতে ভেঙে পড়বে, অল্পতে দুঃখ পাবে, আবার শক্তি বাড়বে, আবার ভয় থাকবে না, অনেক কিছু হবে। কিন্তু সাথে সাথে তোমার সব ভয় জয় করতে হবে, তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে এবং শিখে রেজাল্ট করতে হবে। ক্লিয়ার? তো আমরা তোমার শিক্ষকগণ আছি, আমরা সেই পুরানো শিক্ষকগণ আছি। তোমাদের মানে মানে সম্মান অবশ্যই, তোমাদের যেভাবে আমরা স্নেহ করেছি অবশ্যই আমরা সম্মান পাওয়ার যোগ্য। আমাদের একটা অধিকার আছে তোমাদের জন্য যে তোমরা এই কলেজে আসি, কলেজটা তোমাদের পদচারণায় মুগ্ধ হবে এবং প্রচুর পরিমাণে স্টুডেন্ট হয়ে যাবে। এবং এখনই দেখো প্রায় 200 স্টুডেন্ট, তোমরা যদি আরও 200, আমাদের সিট আছে প্রায় 250, তোমরা যদি সবাই মোটামুটি আসো তাহলে তো কলেজটা হয়েই গেল, ঠিক আছে। তো তোমাদের সারা জীবন তোমার এটা হচ্ছে বলা যায় যে এটাই তোমার শৈশবের স্মৃতি বহন করবে। তুমি বৃদ্ধ হলেও কিন্তু এই কলেজ তোমার জন্য একটা অন্যরকম ফিলিং বহন করবে। তাই তোমরা অবশ্যই, আমরা সবাই তোমাদেরকে, সব শিক্ষকই আমরা তোমাদেরকে অনুরোধ করছি যে কলেজ তোমাদের, আর তোমরা না আসলে আমরা তাদেরকে পড়াবো। তো তোমরা আসো, আমরা খুব মনোযোগ দিয়ে পড়াবো। ক্লাস 10-এ যেভাবে আরও মনোযোগী আমরা হব এবং এখানে অনেক ফ্রিডম পাবা। এখানে তোমাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, আলাদা
ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস, ছেলেদের জন্য ওই 5 তলা 6 তলা খুব সুন্দর করে সাজানো, মানে ওখানে একটা আলাদাভাবে স্বাধীনতা আছে, ঠিক আছে, গেমস আছে। যাই হোক, কলেজের জন্য অনেক ব্যবস্থা, তোমরা যেভাবে চাইবে সেইভাবে, তোমাদের বড় স্যার কথা দিয়েছে, সেকশন স্যার কথা দিয়েছে, যেভাবে চাইবে সেইভাবেই করে দিবে তোমাদের, কিন্তু তোমাদের আসতে হবে, ঠিক আছে? ওকে, এটা লিখে নাও। এটা আমরা প্রথম কাব্যগ্রন্থ পড়লাম, এরপরে নাটক পড়লাম। কাব্যগ্রন্থগুলো আজ থেকে আমরা এইভাবে 4টে কাব্যগ্রন্থ মনে রাখবো। এরপরে আমি 6টা নাটকের নাম দিয়েছি। আমি দিয়েছি কিশোরী সুপমা। আমি জাস্ট বলেছি একটা নাম মনে রাখতে পারে, মনে রাখ। এটা তুমি কিভাবে মনে রাখবা? আমি একটু জোকই করি, মনে করো তোমার এটা তুমি কি বলবা, তোমার এটা ক্লাসমেট, ঠিক আছে, অন্য কথা নাই বা বললাম, ক্লাসমেট ভাবো। কিশোরী সুপমা মানে তোমার নামে, কিশোরী সুপমা নামে তোমার একটা ক্লাসমেট আছে যে খুব মেধাবী। এখন তার কথা মনে রেখে প্রথম অক্ষরগুলো দেখো। কি দিয়ে আমি বললাম কৃষ্ণকুমারী, স দিয়ে বলো আমি শর্মিষ্ঠা, বিখ্যাত নাটক। রি দিয়ে আমি বললাম রিজিয়া, যেটা অসমাপ্ত। সু দিয়ে আমি বললাম সুভদ্রা। প দিয়ে আমি বললাম পদ্মাবতী, খুবই বিখ্যাত। এবং মা দিয়ে বললাম আমি মায়াকানন। তাহলে আমার নাটকগুলো কিন্তু মুখস্থ করা হয়ে গেল। আমার ওই লাইন বাই লাইন পড়ে আমার আর মুখস্থর দরকার নেই। আমি মোটামুটি এই অংশগুলো পড়লেই হয়ে যাবে। আর কোনো নাটকের নাম আমি দ্বিতীয় ক্লাসে আরও শেখাবো। এখন আমরা চলে যাব অন্যদিকে। ওকে, নাফিস লিখা আই অ্যাম স্কলার্স। ওকে, গুড নাফিস, থ্যাংক ইউ। তোমার বন্ধুরা অনেকেই আছে এখানে, সবাই স্কলার্সে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এখন যেখানেই ভর্তি হও ক্লাস হবে না, যেখানেই ভর্তি হও মনে রাখো সেপ্টেম্বর অক্টোবর এর আগে কোনো ক্লাস হবে না। কিন্তু আমরা এর মধ্যে অলমোস্ট ফার্স্ট পেপার বই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং মোটামুটি দেখো আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াই আমরা। আজকে আমি ফার্স্ট পেপার দিয়ে শুরু করছি, এরপরে তোমার ক্লাস বেশি হবে, এরপর সেকেন্ড পেপার পাবে। অবশ্যই দেখবে তোমার সেকেন্ড পেপার ফার্স্ট একসাথে, খুবই মজা লাগবে। এবং আমাদের ছেড়ে যাবা কোথায়? আমরা তোমাদের ছাড়া যেমন অচল, তোমরাও তো, আমরা তো তোমাদের অন্য কলেজে গেলে তোমার শিক্ষকরা চিনবেই না। তোমার 2 বছর লাগবে শিক্ষক চিনতে, তোমার দরকার কি? এখানে সব শিক্ষক তোমার পরিচিত, এখানে সবাই তোমার শ্রদ্ধেয়, সবাই তোমাদের আদর করে। সুতরাং তোমরা কেন অন্য জায়গায় যাবা? অন্য জায়গায় যাওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক আছে? এই কলেজেই থাকো, তোমাদের চাওয়া মতোই আমরা কাজ করব। ওকে, তো ঠিক আছে, এবার আর একটু পড়াই। আরেকটা নতুন জিনিস আমি এটা মুছে ফেলছি, আশা করি লিখে নিয়েছো, আমি এটা মুছে ফেললাম। ওকে, এখন চলে যাও। এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে, দেখো মাইকেল মধুসূদন, তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত আমার তোমার মতো এরকম সাধারণ মানুষ ছিলেন না। ইনি অত্যন্ত মেধাবী একজন গুণী মানুষ ছিলেন, মেধাবী গুণী মানুষ ছিলেন। ইনি যেমন বাংলা ভালো পারতেন, তেমন ইংরেজি ভালো পারতেন, হিব্রু ভাষা ভালো পারতেন, এবং কয়েকটা ভাষা খুবই সুন্দর পারতেন। এবং তার আইকিউ ছিল অনেক শার্প। তো স্বভাবত কারণেই তিনি চেয়েছিলেন আরও বিখ্যাত কিছু হতে। তার ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষার জোরেই কিন্তু তিনি এত কিছু করেছেন। তো তার একটা বদনাম হচ্ছে তিনি কেন হিন্দু ধর্ম ত্যাগ করলেন, কায়স্থ ধর্ম ত্যাগ করলেন। তো এখানে হয়তো তার ব্যাখ্যা তার কাছে আছে, সেই ব্যাখ্যাটা আমাদের বিখ্যাত মানুষের কিছু আইডিওলজি আছে, কিছু বিষয় থাকে। প্রত্যেক বিখ্যাত মানুষের পিছনে কিছু খারাপ জিনিস একটা থাকতে পারে, এটা আমরা নাইবা দেখলাম। কিন্তু বাংলা সাহিত্যের জন্য তিনি যা করে গেছেন, বলা যায় যে বাংলা সাহিত্যের যে স্মার্ট এবং বাংলা সাহিত্যের যে সুন্দর আকর্ষণীয়, এটা মধুসূদন না আসলে কিন্তু আমরা পেতাম না, ঠিক আছে? যেমন রবীন্দ্রনাথ একটা গাছ দিয়ে গেছে, গাছের লতা পাতা, গাছের রং, গাছের সব কিছু এই যে ব্যবহার করতে হয়, ব্যবহারটা সুন্দরভাবে ব্যবহার করতে হয়, এটা মধুসূদন শিখিয়ে গেছে। তাই তিনি কয়েকটা ক্ষেত্রে তিনি ফার্স্ট। সেই ফার্স্টগুলো কি কি? 1 নাম্বার দেখো, তিনি প্রথম, ঠিক আছে? আমি প্রথম বললাম, তিনি প্রথম, ভালো করে দেখো, তিনি শুধু এক জায়গায় প্রথম, মাইকেল প্রথম। তাহলে এখানে কে প্রথম? মধুসূদন। আমরা এখানে লিখি মধুসূদন দত্ত প্রথম ছিলেন। কিসে? দেখো, প্রথম ছিলেন অনেকগুলোই প্রথম ছিলেন। 1 নম্বরে ছিলেন অমৃতাক্ষর ছন্দ। প্রথম কি? অমৃত। তারপর দেখো, এটা প্রথম তিনি রচনা করেন, আর কেউ লিখেন নি। দ্বিতীয়, এরপরে আরেকটা প্রথম ছিল কি? সনেটও তিনি প্রথম। তিনি যে সনেট রচনা করেছেন এটাও কিন্তু প্রথম। এরপরে কি? তিনি যে মহাকাব্য রচনা করেছেন, এটাও বাংলা সাহিত্যে
সার্থক মহাকাব্য তিনিই একমাত্র, মানে প্রথম। এরপরে কি করেছেন? এরপরে তিনি কিন্তু যে ট্র্যাজেডি এবং কমেডি, বাংলা সাহিত্যে যে ট্র্যাজেডি এবং কমেডি করা যায় সেটাও কিন্তু তিনি আমাদের দেখিয়েছেন প্রথম। তারপরে কিন্তু সার্থক নাট্যকার কি, সার্থক নাট্যকার এই শর্মিষ্ঠা দিয়ে তিনি, এটাও কিন্তু প্রথম নাট্যকার। তারপরে কি উনি লাস্ট করলেন প্রহসন, মজার ব্যাপার, এটাও কিন্তু তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এবং লাস্টে তোমরা জানো পত্রকাব্য, পত্রকাব্য এটাও কিন্তু তিনি আমাদের পথ দেখিয়েছেন। তাহলে কি হলো? খুব মজার মজার জিনিস। অমৃতাক্ষর এটাই তিনি ফার্স্ট রচনা করেছেন। সনেটেও একদম সেম, তিনিই বাংলা সাহিত্যের প্রথম। মহাকাব্য সার্থক, তিনিই বাংলা সাহিত্যের প্রথম। ট্র্যাজেডি তিনিই বাংলা সাহিত্যের প্রথম। নাট্যকার যেটা সার্থক নাট্য, এটা বাংলা সাহিত্যের প্রথম। প্রহসন সার্থক, এটাও বাংলা সাহিত্যের প্রথম। পত্রকাব্য সার্থক, এটাও বাংলা সাহিত্যের প্রথম। তাহলে মজার জিনিস দেখেছো যে একদিকে তিনি কত জায়গায় প্রথম, অর্থাৎ প্রথম দিকেই তিনি করেছেন। এটা কিন্তু অলৌকিক একটা ব্যাপার বলা যায়, তাই না? যে অমৃতাক্ষর ছন্দ তার হাতে রচিত, সনেট তার হাতে, সার্থক সনেট বলতে তার হাতে রচিত। এবং মহাকাব্য বাংলা সাহিত্যে যদি একমাত্র মানে সার্থক মহাকাব্য বলতে হয় তাহলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ, তিনিই প্রথম। ট্র্যাজেডি কমেডি এটাও তিনি প্রথম। এবং তোমরা জানো নাট্যকার হিসেবে সার্থক নাট্যকার, এটাও তিনি শর্মিষ্ঠা লিখে তাই বলেছেন। প্রহসনেও কিন্তু ওই যে বুড়ো শালিকের ঘাড়েরও তিনিই কিন্তু প্রথম। আবার পত্রকাব্য প্রজঙ্গনা, এটাও কিন্তু প্রথম। এরকম কাজ কিন্তু সাধারণত কেউ করেননি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় তার সমানভাবে পদচারণা ছিল, তাই না? এটা আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যরকম তার সাহিত্যের সমস্ত জায়গায়। কিন্তু তিনি অমৃতাক্ষর ছন্দ কিভাবে করছেন, তারপর দেখো সনেট তার দিয়ে সম্ভব হয়নি, মহাকাব্য সম্ভব হয়নি, ট্র্যাজেডি কমেডি হয়েছে কিন্তু প্রথম দিকে হয় নাই। নাট্যকার হিসেবে তিনি সার্থক, কিন্তু তিনি প্রথম দিকে যেভাবে সার্থক ছিলেন তিনি নন। প্রহসন তিনি করেছেন কিন্তু এর মতো নয়। এবং পত্রকাব্য তিনি তার কিছু পত্রকাব্য আছে, চিঠি আছে, যেগুলো পরবর্তীতে কবিতা অথবা পত্র হিসেবে পরিগণিত, কবিতা হিসেবে পরিগণিত, তাও আছে, কিন্তু এত সুন্দর সাধারণত হয়নি। এই জন্য মাইকেল মধুসূদন দত্তর যে বিশেষত্ব ছিল, যে বিশেষ গুণগুলো ছিল, এই গুণগুলো সাধারণত কোনো লেখক বা কবির মধ্যে আমরা সাধারণত খুঁজে পাই নাই। সুতরাং সেদিক থেকে তিনি কিন্তু আমরা বলবো অবশ্যই অনেক সার্থক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি সহজ করার চেষ্টা করছি। অনেকেই এখানে আছি, আমি দেখছি যে নতুন নতুন মুখ দেখছি, ঠিক আছে? অনলাইনে ক্লাস তো দেখি, রিইউনিয়ন হলে আচ্ছা ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ, সবার জন্য ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অনলাইনে তুমি বসে না থেকে ক্লাস করছো, এটা ঘুমিয়ে শুয়ে বিভিন্নভাবেই দেখতে পারো, কোনো সমস্যা নাই। এই জন্য ভালো লাগার কথা। তোমাদের বন্ধুবান্ধব পরবর্তী ক্লাসগুলো সবাইকে আসতে বলো এবং সবাই যেন এই ক্লাসগুলো করে, বুঝছো? প্রথম থেকে করলে মজা পাবে। হ্যাঁ, এবং আমরা প্রথম থেকে, যদিও গভীরে একটু কম যাচ্ছি, কিন্তু প্রথম থেকে আমরা চেষ্টা করব ভালো মতো করার জন্য। ওকে, তাহলে এটা আশা করি তোমাদের এতে থাকবে এবং পরবর্তীতে দেখে নিও। ক্লিয়ার? এখন আমরা মূল পর্বে একটু আসি, না আসলে এমন মধুসূদন সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ আসলে কে। প্রথম দেখো, কে এই বিভীষণ, কে মেঘনাদ? প্রথম হচ্ছে ইনি কে, বিভীষণ, এবং মেঘনাদ কে, এই দুটো ব্যক্তিকে, এই দুটো ব্যক্তির পরিচয়টা কি? আমরা প্রথম পরিচয় পর্বটা সেরে ফেলি। হ্যাঁ, পরিচয় পর্ব সারতে গেলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। আমরা এই পিছনের দিকেই যাচ্ছি। প্রথম মনে রাখবা যে আমরা যে মানুষটার নাম দিব, এই মানুষটার নাম দেখবা নিকোশা। তোমাদের কাছে নতুন মনে হতে পারে, নিকোশা, নিকোশা সতী, ঠিক আছে? এই ভদ্র মহিলার নাম হচ্ছে নিকোশা সতী। এই ভদ্র মহিলা 3 জন ছেলে আর একটা মেয়ে। তাহলে 3 জন ছেলে কে কে দেখি? নিকোশা সতী, ইনার 3 জন ছেলে কে কে? এখানে দেখো, আমি এক এক করে নাম লিখি।
নামগুলো হচ্ছে, এটা সম্পূর্ণ হিন্দু ধর্ম বেস, তারপরেও দেখো ভালো লাগবে তোমাদের। প্রথম সন্তানের নাম হচ্ছে তোমরা জানো রাবণ, যাকে কেন্দ্র করে এই ঘটনা। প্রথম সন্তানের নাম হচ্ছে রাবণ, ঠিক আছে। এরপর দেখো দ্বিতীয় সন্তান, দ্বিতীয় জন, তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ। আর তৃতীয় জন যে এই যে বিভীষণ, এই বিভীষণ হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। আমরা কি বললাম, আমরা যেহেতু এটা একে দিয়ে কাহিনী, সুতরাং এটা আমরা লাল কালিতে লিখি। হ্যাঁ, কি হলো, আমরা এর নাম দিলাম বিভীষণ, ঠিক আছে। আর একটা মেয়ে ছিল তার, এই নিকষা সতীর একজন মেয়ে, এই মেয়ের নাম হচ্ছে শূর্পণখা। শূর্পণখা, মনে থাকবে নামটা, শূর্পণখা। এক এক নামের জন্য এক এক রকম তাদের স্টাইল। দেখো রাবণ হচ্ছে রাজা, লঙ্কার রাজা হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ তার ভাই দ্বিতীয় জন, বিভীষণ হচ্ছে 3 নাম্বার, এবং শূর্পণখা হচ্ছে একমাত্র বোন। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু বোন, আমি উপর লিখে দিলাম বোন। আর এই নিকষা সতীর মেয়ে, নিকষা সতীর মেয়ে এবং এই এদের বোন। ক্লিয়ার? তাহলে কি কি হলো, আমরা কি কি পেলাম এই জায়গায়? পেলাম হচ্ছে আমরা যে বিভীষণ বললাম, এই বিভীষণকে কেন্দ্র করে আমাদের অনেকগুলো ক্যারেক্টার আনতে হলো। 1 নাম্বার ক্যারেক্টার রাবণ, তোমরা সবাই নাম শুনেছো। 2 নাম্বার কুম্ভকর্ণ। রাবণ হচ্ছে লঙ্কার রাজা, তারপরে লঙ্কার রাজা এবং অনেক শক্তির অধিকারী। আর ইয়েতে তোমার রামায়ণে বলা হয় সে একটা রাক্ষস রাজা, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে বলা হচ্ছে যে একজন আমাদের মতো সাধারণ মানুষ, তার একটা রাজ্য আছে, তার সংসার আছে, ধর্ম আছে, অনেক কিছু আছে। তার ভাই, মেজ ভাই কুম্ভকর্ণ, এ সাধারণত 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে। 6 মাস শুধু ঘুমাবে এবং দেহটা এত বড় কুম্ভকর্ণ, অর্থাৎ মানে কর্ণ, এই যে কর্ণটা অনেক বড় বড়, কান নাক অনেক বড় বড়। সে যখন নিঃশ্বাস নেয়, হাজার হাজার রাক্ষস যখন এরকম নিঃশ্বাস নেয়, সে হাজার হাজার রাক্ষস নাকের মধ্যে চলে যায়, যখন ছেড়ে দেয় অনেক দূরে চলে যায়। এই জন্য অনেক দেহের অধিকারী, অনেক স্বাস্থ্যের অধিকারী, অনেক শক্তিমান। কিন্তু মজার ব্যাপার, সে 6 মাস ঘুমাতো আর 6 মাস জেগে থাকতো। এই যে 6 মাস যখন ঘুমাতো, যদি তার ঘুমটা পরিপূর্ণ হয় তাহলে তার সাথে যুদ্ধে আর কেউ পারবে না। আর যদি তার ঘুমটা পরিপূর্ণ না হয় তাহলে সে কিন্তু যুদ্ধে পরাস্ত হবে। এইটুকু খেয়াল করবে। তাহলে আমরা কুম্ভকর্ণ নামটা আমরা পেলাম, ঠিক আছে। তো কুম্ভকর্ণ, তোমরা দেখো কুম্ভকর্ণ পেলাম। তৃতীয় হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে বিভীষণ। এখন বিভীষণ হচ্ছে তোমার, আমরা যখন রামায়ণ পড়ি তখন বিভীষণ কিন্তু ওই জায়গায় সৎ আদর্শবান মানুষ হিসেবে পরিগণিত হয়েছে, কারণ সে ভাইয়ের অনাচারটা সে পছন্দ করেন না। এই জন্য বিভীষণকে আমরা বলেছি ওই জায়গায়। কিন্তু এই জায়গায় বলা হচ্ছে যে বিভীষণ হচ্ছে মোটেই ভালো লোক নয়, এ হচ্ছে ষড়যন্ত্রকারী, এবং বলা যাচ্ছে নিজের রাজ্যকে অন্যের হাতে সঁপে দিয়েছে এবং অনেকটা মির্জাফরের মতো কাজ করেছে এই বিভীষণ। তাহলে বিভীষণে। আর শূর্পণখা হচ্ছে বন। শূর্প মানে সাপ, নখা মানে নখ, অর্থাৎ যা সাপের মতো নখ। ক্লিয়ার? মানে সাপের মতো ধারালো বড় বড় নখ হলে তার নাম হচ্ছে শূর্পণখা, তাদের একমাত্র বোন। আর কেন্দ্র কিন্তু এই একমাত্র বোনকে কেন্দ্র করেই এত কিছু সংঘটিত হয়েছিল। তো ওটা তো ইতিহাসের কথা বা পৌরাণিক কাহিনী, ওটার দিকে আমরা যাব না, আমরা মূলে চলে আসবো। তা আমরা মূলে আসতে হলে রাবণের, আবার দেখো রাবণ, আসলে এই রাবণ আমরা পেয়ে গেলাম। এখন এইদিকে দেখো রাবণের যে ছেলে আছে সেই ছেলে হচ্ছে মেঘনাদ। তাহলে রাবণের বড় ছেলে হচ্ছে মেঘনাদ, আমরা এখানে লিখলাম ছেলে। এটা একটু মনে রাখবা, ছেলে। আরো আছে কিন্তু মেঘনাদের কথাটা আমি লিখলাম, ছেলেকে মেঘনাদ। মেঘনাদ, মেঘনাদ। এখন দেখো শব্দটা ভেঙে ফেলো। মেঘ, আকাশের মেঘ, নাদ মানে শব্দ। আমরা দেখো মেঘনাদ শব্দ বলতে কি বোঝানো হচ্ছে?
তোমরা দেখো, আমরা যখন প্রথম মায়ের গর্ভে থেকে হই তখন কিন্তু কাঁদতে হয়। যদি না কাঁদে সাথে সাথে, তাহলে ডাক্তার মনে করে যে এই বাচ্চার কোনো জায়গায় প্রবলেম আছে, এই জন্য বাড়ি মারে, বারবার বাড়ি মেরে তাকে চিল্লায় বা কাঁদায়। এটা যাই হোক ঐশ্বরিক একটা ব্যাপার, বা ডাক্তাররা বুঝবেন, যা মেডিকেল সায়েন্স বুঝে। কিন্তু মেঘনাদ যখন পৃথিবীতে আসে তখন তার যে প্রথম যে কান্নাটা, এত জোরে সে কেঁদেছিল, তো মনে হয়েছিল যে বজ্রপাত করলে যেভাবে বিকট শব্দ হয়, মানে প্রচণ্ড শব্দ হয়, এইরকম মনে হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণ থেকে প্রচণ্ড শব্দ হয়েছে। এই মেঘনাদ যে কান্নাটা করেছিল, এই জন্যই তার নাম রাখা হয়েছে মেঘনাদ। ক্লিয়ার? তাহলে এই জন্যই তার নাম রাখা হলো মেঘনাদ। ক্লিয়ার? তো আশা করি মেঘনাদকে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব মেঘনাদের পরে। আমরা এখন এই চরিত্রগুলো আসলে কে কত রকম চরিত্র আমরা একটু দেখি, তার চরিত্রটা কেমন একটু যদি দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো, বুঝতে পারবো চরিত্রগত দিকগুলো আমরা একটু বিবেচনা করব। তো এখানে প্রথমেই মনে রাখবা রাবণ চরিত্রে কি কি আছে দেখো। তাহলে এখানে চলে আসো, রাবণ চরিত্রের মধ্যে আমরা রাবণের নাম লিখব। রাবণ কি কি হতে পারে? রাবণ তোরা বলছে, প্রথম বলছে রক্ষ শ্রেষ্ঠ। হ্যাঁ, ওই কবিতায় রক্ষ শ্রেষ্ঠ, এটার নামটা মনে রাখবা। হ্যাঁ, রক্ষকুলের শ্রেষ্ঠ, মানে রাবণ হচ্ছে লঙ্কার শ্রেষ্ঠ। ক্লিয়ার? শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিগণিত করা হয়েছে। আর এরপরে দেখো দ্বিতীয় যে নামটা হয়েছে, সেই দ্বিতীয় নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, অনেকগুলো বিশেষণ দেওয়া হয়েছে কুম্ভকর্ণ। এক নাম্বার হচ্ছে, বলছে শুল পানির দেবতা। হ্যাঁ, শুল পানির দেবতা, এইটুকুই মনে রাখো। শুল পানির, এই পানি হচ্ছে মূর্ধন্য, শুল পানির দেবতা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কুম্ভকর্ণের পরে আমরা যেটা যাব সেটা হচ্ছে, আমরা পেলাম হচ্ছে বিভীষণ। তাহলে বিভীষণের নামটা করো। বিভীষণকে অনেকগুলো খারাপ ভাবে বলা হয়েছে। কি কি খারাপ গালি দেওয়া হয়েছে তার সম্পর্কে একটু দেখে নিই আমরা। তার সম্পর্কে দেখতে গেলে আমরা জানবো যে বিভীষণ সম্পর্কে কি কি বলা হচ্ছে। প্রথম বলা হয়েছে রক্ষরথী। ক্লিয়ার? শব্দগুলো দেখে নাও। তারপরে আদর করা হয়েছে, তার নাম হচ্ছে রক্ষমণি বলা হয়েছে। ঠিক আছে? এই দুটোই দেখো। এরপরে বিভীষণ সম্পর্কে গেল, তারপরে দেখো বলা আছে মেঘনাদ। এখন চলে আসো আমরা মেঘনাদ, যেহেতু মূল নায়ক, আমরা মেঘনাদকে আলাদা করে দিলাম। মেঘনাদকে কি বলা হচ্ছে দেখো, অরিন্দম বলা হচ্ছে। তারপরে ধীমান, তার নাম, আরেক নাম হচ্ছে ধীমান, মানে বুদ্ধিমান, প্রজ্ঞা। তারপরে দেখো বাসব বিজয়ী, অর্থাৎ সে স্বর্গ বিজয় করেছিল। হ্যাঁ, বিজয়ী। তারপরে কি আত্মজ। তারপরে আর কি বলা হচ্ছে পরাক্রম দাস। আরো আছে, আমি এইগুলো দিলাম। হ্যাঁ, আমরা এইগুলো শিখে নিই। তো এখন আমরা রাবণ রক্ষশ্রেষ্ঠ বলা হলো। দেখো আমরা চরিত্রগুলো আজকে দেখবো, আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। চরিত্রগুলো দেখো, তোমার দাগ কাটবে। এগুলো এক একটা চরিত্র অসাধারণ, এবং এক একটা চরিত্র বলা যায় শক্তিমত্তায় ভরপুর। এদের প্রচুর শক্তি আছে। হ্যাঁ, এত শক্তিশালী চরিত্রগুলো, এবং এই যে চরিত্রগুলো সম্পর্কে যদি তুমি জানো, তাহলে মনে হবে যে এরা আসলে এক সময় সারা পৃথিবী এদের জন্য প্রকম্পমান ছিল। ঠিক আছে? সুতরাং চরিত্রগুলোকে আমরা বাদ দিতে পারবো না। এই চরিত্রগুলো, ইন্ডিভিজুয়ালি চরিত্রগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো আমি ঠিক আছে এক এক করে বলি, তোমরা একটু দেখো, চেষ্টা করো।
তোমরা কি কি বলছো আমি এখানে শুনছি অবশ্য, দেখছি। তাহলে কি বিভীষণ, বিভীষণ হচ্ছে এর চাচা, মেঘনাদের চাচা। তো মেঘনাদ কিভাবে হয়েছিল বললাম তো, যে যখন হয় তখন মেঘের মতো খুব আওয়াজ করেছিল, এই জন্য নাম মেঘনাদ। তো এই চাচা, তাহলে বড় ভাই অর্থাৎ মেঘনাদের পিতার নাম হচ্ছে রাবণ, মেঘনাদের মেজ চাচা হচ্ছে কুম্ভকর্ণ, মেঘনাদের ছোট চাচার নাম হচ্ছে বিভীষণ, আর মেঘনাদের একমাত্র ফুফি, মানে ফুফি বলা হয় বাবার বোন, শূর্পণখা। ক্লিয়ার? তো এই মেঘনাদ বললাম, মেঘনাদ। এখন তাদের সম্পর্কে কিছু কিছু, এই বিভীষণের প্রতি মেঘনাদে কিছু কিছু বিশেষণ দেওয়া আছে, কিছু কিছু জায়গায় তাদের সম্পর্কে একটু আলাদাভাবে বৈশিষ্ট্য বা বলা আছে। তো সেই বলার মধ্যে রাবণ সম্পর্কে বলা হচ্ছে, একটাই বলা হচ্ছে রক্ষক শ্রেষ্ঠ। রক্ষ মানে লঙ্কার শ্রেষ্ঠ মানুষ, লঙ্কার শ্রেষ্ঠ বলা যেতে পারে। এবং সে তার সাধারণ আত্মীয় স্বজন আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সবই আছে, সোনার লঙ্কা আছে, কিন্তু লঙ্কাটা সারখার করে দিচ্ছে, এই জন্য তাকে এখানে পজিটিভ সেন্সে নেওয়া হয়েছে। ওকে? তো রক্ষশ্রেষ্ঠ কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ তোমরা জানো যে আমি আগেই বলেছি যে 6 মাস ঘুমায় এবং 6 মাস নিদ্রা যায় এবং 6 মাস সে জেগে থাকে। তো এই 6 মাসের মধ্যে যদি তার ঘুমটা পরিপূর্ণ হয়, তো তারপরে তার সাথে আর পৃথিবীর কোনো শক্তিতে কেউ পারবে না। কিন্তু ঘুমটা যদি অপূর্ণ হয়, তাহলে সে যে কোনো যুদ্ধেই হেরে যাবে। সেই কুম্ভকর্ণ শূলপাণির দেবতা বলা হচ্ছে। আর এরপর দেখো বিভীষণ রক্ষরথী এবং রক্ষমণি। এরপর দেখা হচ্ছে মেঘনাদ অরিন্দম। অরিন্দম, অরিন্দম মানে অরিকে জয় করেছে, যে ধীমান মানে বুদ্ধিমান। এবং এই বুদ্ধিমান বলা হচ্ছে, এখানে তার নামে অনেকগুলো ট্যালেন্টেড বিশেষণ আছে, তোমরা আশা করি একটু দেখার চেষ্টা করবে। 1 নম্বর ট্যালেন্টেড বলা হচ্ছে, প্রথম অংশে বলা হচ্ছে যে আসলে এই মেঘনাদটা কে। মেঘনাদকে প্রফেসর বলা হচ্ছে। ক্লিয়ার? বলছে হি ওয়াজ দ্য প্রফেসর অফ, তোমার বিভিন্ন অস্ত্রবিদ্যায় যে পারদর্শিতা, এই পারদর্শিতার উপর তার প্রফেসর উপাধি দেওয়া হয়েছিল। এবং বলা হচ্ছে নন অ্যান্ড ইন্দ্রজিৎ নামে সে খ্যাত। হ্যাঁ, তাকে অনেকে ইন্দ্রজিৎ বলতো। এবং সে প্রিন্স ছিল, কোথাকারের, লঙ্কার প্রিন্স ছিলেন, অর্থাৎ রাজপুত্র ছিল। এবং সে একের পর এক কনকোয়ার দ্য হেভেন, সে স্বর্গ জয় করেছিল, সেটাও বলা হয়েছে। তারপরে এখানে আরেকটা সুন্দর পয়েন্ট আছে, হি ওয়াজ মেনশন ইন দ্য ইন্ডিয়ান ইপিক, অর্থাৎ মহাকাব্যে বলা আছে রামায়ণা অ্যাজ দি সান অফ কিং রাভানা। তারপরে ইন্দ্রজিৎ played as active role of the great war between the Ram and the Ravan. Clear? অর্থাৎ লক্ষণ। তারপরে বলছে son of Ravana, Indrajit was born in Ravana. তারপরে and his wife Mandodari. তারপর বলছে the daughter of Mahishasur. তারপরে he was the named Meghnad because his birth cry sounded like a thunder. He defended Indra মানে ইন্দ্রজিৎ। তারপরে the king of এখানে আছে আফটার হুইচ হি কেম টু দ্য নো অ্যাজ ইন্দ্রজিৎ। অর্থাৎ অনেকগুলো তার বিশেষণ আছে, আমরা জানলাম যে ইন্দ্রকে জয় করেছিল বলে তাকে তার নাম বলা হয়েছে ইন্দ্রজিৎ। এবং সে অনেক শক্তিমত্তার অধিকারী ছিল এবং তাকে যুদ্ধবিদ্যা এতই পারদর্শী ছিলেন যে এই জন্য তার নামের আগে প্রফেসর শব্দটা ছিল। এবং তিনি সব যুদ্ধ সম্পর্কে খুব ভালো জানতেন এবং অস্ত্রবিদ্যায় এত পারদর্শী ছিল যে তার আশপাশ দিয়ে আসলে কেউ যাওয়ার মতো ছিল না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত সে পরাজয় হয়। এই পরাজয়ের গ্লানি তার কাঁধে চড়েনি, সে বীরের মতোই মারা গেছে। তো এই বীরের মতো মারা যাওয়ার মানে তাকে অস্ত্র যজ্ঞাগারে যেতে দেওয়া হয়নি। ঠিক আছে? তো যজ্ঞাগার বলতে তার সম্পর্কে বলে আজকে শেষ করব। তো ইনি সাধারণত যজ্ঞ করতেন। যজ্ঞ মানে তোমরা জানো যে আমরা যেমন মেডিটেশন করি, অনেক ক্ষেত্রে একটা ভালো কাজ বা শুভ কাজের জন্য মেডিটেশন করি। এই মেডিটেশন করতে যদি একটা মানুষকে মেডিটেশন অভ্যাস হয়ে যায়, তার মেডিটেশন করতে দিলে সে অনেক শক্তিমত্তার অধিকারী হয়ে যায়। তো মেঘনাদ সাধারণত যুদ্ধের আগে উনি অস্ত্রাগারে গিয়ে মেডিটেশন করতেন এবং অস্ত্রাগারে গিয়ে তিনি তপ করতেন, তপস্যা করতেন। তো তিনি ঘণ্টাখানিক এখানে থাকতে পারলে ওই দিনটা তার সাথে আর কেউ পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার চাচা, এই যে তোমার নিকোষা, আবার মজার ব্যাপার দেখো, নিকোষা সতী, অরিজিন কিন্তু নিকোষা সতী। তো এই যে বলছে যে সতীর পেটে, মানে সতীর আমাদের মা হচ্ছে সতী, তার পেটে আমরা জন্মগ্রহণ করেছি। বিভীষণ, তুমি তোমার নিজের রাষ্ট্রের প্রতি এই আনুগত্য না হয়ে তুমি কি করলে,
তুমি পরের অর্থাৎ অন্যদের এনে তুমি রাষ্ট্রকে আক্রমণ করালে, তোমার মতো কিট অর্থাৎ তুমি হচ্ছে কিট, কিট বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। তো আর রাম এবং লক্ষ্মণকে চোর বলে আখ্যা দেওয়া হয়েছে। আমরা কিন্তু রাম এবং লক্ষ্মণের পালায় এখন আসে নাই, রাম এবং লক্ষ্মণ পর্যন্ত আমরা এখনো স্টার্ট করতে পারি নাই, কারণ এটা 3টে ক্লাস লাগবে। আর এটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যেটা অনেক মজা, এবং এখানে যে শব্দগুলো আছে দেখবা শব্দগুলো তোমার খুব কষ্ট হবে, কিন্তু শব্দের অর্থ জানলে তোমার খুব মনে খুব ভালো লাগবে, এবং যে নতুন নতুন শব্দ শিখছো। এই জন্য আমি বলবো একটু সময় করে তোমাদের লাগবে। আজকে আমরা স্টার্টিং ক্লাস, আজকে তোমাকে আমি বিরক্ত করতে চাচ্ছি না, অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে তোমরা আরও বেশি জনকে নিয়ে আসবে, এটা আমি আশা করি। তো তোমাদের রুটিনটা হয়তো আমরা কিঞ্চিত টাইমটা চেঞ্জ করে দিব, কারণ তোমরা এদিক ওদিক হয়তো কেউ কেউ একটু বিজি আছো। তো সবাইকে জানাও যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, মানে স্কুলের মতো হচ্ছে না, অ্যাটলিস্ট কলেজের মতোই হচ্ছে। এবং আমরা কম্পেয়ার করলে অন্যান্য স্কুল কলেজের সাথে কম্পেয়ার করলে তোমাদের স্কলার্স, তোমাদের টিচাররা কোনো অংশেই কিন্তু কম নাই। তোমাদের প্রত্যেকটা টিচার অনেক কষ্ট করেন, অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছেন, সুতরাং তোমরা অনেক প্লিজড হবে। এবং না হলে তোমরা তোমাদের বড় ভাই যারা কলেজে আসে তাদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারো তাদের জন্য আমরা কী ধরনের পরিশ্রম করছি, এবং তোমরা 2-1 দিন সেকেন্ড ইয়ারে কলেজে তোমরা ক্লাসে অ্যাটেন্ডও করতে পারো। আমরা অনেক চেষ্টা করছি তোমাদেরকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা তোমাদের বারবার তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে অন্য কলেজে গেলে তোমরা কিন্তু মাঝপথে ব্যাক করতে হবে, কারণ ক্লাস কবে হবে আমরা জানি না। আর 2 বছর এখানে থেকে যাও, দেখবা তোমাদের একটা ভালো রেজাল্ট অবশ্যই তোমরা অবশ্যই পাবে। আর কলেজে রেজাল্ট করা কিন্তু স্কুলের চেয়ে সহজ। আর বিশেষ করে আমি বাংলা ফার্স্ট পেপারের কথা বলছি। ফার্স্ট পেপার যদি মোটামুটি তুমি একটা 75% নাম্বার পাও, সেকেন্ড পেপারে তোমার 90 পাওয়ার সম্ভাবনা আছে। আমি যে কথাটা বললাম এটা প্রমাণ না হয়, তোমার সেকেন্ড ইয়ারে যারা তোমার বড় ভাইরা আছে ওদেরকে জিজ্ঞেস করো যে তারা পাবে কিনা, তাদের অবস্থা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। ওরকমভাবে সেকেন্ড পেপারে সবই 90-র উপরে নাম্বার পাওয়া যায়। তো ওকে আমি শেষ করব। তো আমাদের মেঘনাদ ডিভিশন সম্পর্কে আজকে যে অংশগুলো আমরা আলোচনা করলাম, এই অংশগুলো তোমাদের একটা কবিতারই অংশ। তো কবিতা তোমরা অনেকেই বই কেনো নাই, তোমরা পারলে ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারো তোমরা বইটা, কারণ আমি নেক্সট ক্লাসে কিছু কিছু শব্দগুলো নোট করে দিব, কারণ অনেক কঠিন। এই কঠিন জিনিসগুলো সহজ করে দেওয়ার জন্য ওই জায়গায় শব্দ অর্থগুলো লিখতে হবে। আর তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কী কী আসবে ওটাও তোমাদের আমার এই যে ফেসবুকের এখানে যাওয়ার পরে আমি ওটা তোমাদের ওই ওয়ালে এটা দিয়ে দিব। আশা করি আজান দিয়ে দিয়েছে, তা আমি তোমাদের আর সময় নষ্ট করব না। তো প্রথম ক্লাস হিসাবে আমরা একটু পড়লাম, যতটুকু সম্ভব চেষ্টা করলাম। তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। আর এখন আর দীর্ঘায়িত করছি না, বাদবাকিটা পরবর্তী ক্লাসে আমরা আসলেই মানে আমার সেকেন্ড ক্লাসে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। আমি চেষ্টা করব যে এটা শেষ করা যায় কিনা বা শেষ করতে পারি কিনা। ওকে, তো টিল দেন খোদা হাফেজ। আমার জন্য দোয়া করবে, আমরা শিক্ষকরা তোমাদের জন্য দোয়া করছি। আমাদের অনেক স্টুডেন্ট করোনায় 2-1 জন আছে যারা করোনায় ইনফেক্টেড হয়েছে, তাদের পরিবারও করোনায় ইনফেক্টেড হয়েছে, তাদের জন্য সবাই দোয়া করবে। এবং আমরা যেন সবাই সুস্থ থাকি, তোমাদের শিক্ষকরা সুস্থ থাকে, আমরা তোমাদের জন্য সবসময় দোয়া করি। তোমরা ভালো থাকবে আর বাসায় থাকবে, অকারণে বাইরে যাবে না। তো খুদা হাফেজ, বাই বাই। আসবে কি আসছে?